স্যার আমাদের শুরু বিষয় করুন হচ্ছে স্যার। রেপার্টে। হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে রেপার্টে নিয়ে আলোচনা করবে ডক্টর শামীম হাসান স্যার, সকলে সুপরিচিত। এবং স্যার সারাদিন অনেক ব্যস্ত থাকেন, তা সত্ত্বেও যে আমাদেরকে সময় মতো স্যারের অভিজ্ঞতাগুলো এবং রেপার্টের ব্যাপারগুলো যে শেয়ার করেন, তার জন্য আমাদের মানে তার মতো বলতে আমরা খুব লাকি। কারণ স্যারকে পেয়ে, কারণ স্যার অনেকটা ব্যস্ত থাকে, আমি সেটা ভালো জানি। স্যার সারাদিনই ব্যস্ত থাকেন, তার সত্ত্বেও যে স্যারের মানে প্রতিটা মানুষের তো একটা মানে ক্লান্তির বিষয় থাকে, সেটা স্যার মন না করে আমাদেরকে প্রতি সপ্তাহে ক্লাস দেওয়ার জন্য গর্বিত বোধ করি। এবং আশা করি স্যারের কাছ থেকে যাতে প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা এভাবে ক্লাস দিতে পারি আমাদেরকে, তার জন্য অনুরোধ করবো। আজকে ইব্রাহিম ডিপার্টমেন্টের ভাই, আলোচনা জি। এর আগের যে জিনিসটা হচ্ছিল টেকনিক্যাল প্রবলেম গুলো, স্যারের ছবিগুলো খুব কাঁপা কাঁপা এবং শব্দ খুব কাঁপা কাঁপা ভাঙা ভাঙা ছিল। আচ্ছা, আজকে স্যারের সাথে আমি বিশেষ করে কোঅর্ডিনেট করছিলাম, মেবি মানে এরকম বিষয়গুলো না হওয়ারই কথা। একটু দেখেন তো হচ্ছে কি আপনাদের ওদিকে। না তো। যাক, তাহলে আমার অবশ্যই মানে পরিশ্রম সার্থক হয়েছে। হ্যাঁ, স্যারের ছবি ক্লিয়ার, সবই ঠিক আছে। এবং এই বিষয়ে সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছে। আমি স্ক্রিনে চলে আচ্ছা, যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। জি ঠিক আছে। ঠিক আছে। জি এবং অনলাইন আসে নোট করবো শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য, কারণ খুব ব্যাপারটা আমাদের প্র্যাকটিস লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যারা 21 জন মতো আছি তারা চেষ্টা করবে শেষ পর্যন্ত ক্লাসটা অ্যাটেন্ড করা। থ্যাংক ইউ। শুরু করেন স্যার। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে হিমেল জগতের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই রাত অনেক হয়ে গেছে, এখন ঘুম আসার সময়। সেই সময়টা আমরা ঘুম না এসে, ঘুমে না গিয়ে আমরা বসে সবাই যার যার পজিশন মতো আমরা মোবাইল স্ক্রিনের সামনে বসে আছি জাস্ট কিছু তথ্য শোনার জন্য। যে তথ্যগুলো আমাদের কর্মজীবনে বাস্তবায়ন করে মানব সেবা করব এবং আমাদের রুটি রুজির ব্যবস্থা করবো। তো সেই লগ্নে আমরা সবাই মোবাইল স্ক্রিনের সামনে বসে আছি। আমরা সবাই গুরুত্ব সহকারে আজকের আলোচনাটা শুনবো, কারণ আজকের আলোচনা রেপার্টরির মধ্যে, অর্থাৎ যেমন একটা মানুষ তার মাথা ছাড়া চলতে পারে না, ঠিক রেপার্টরির মধ্যে আজকে যে আলোচনা আছে সেই আলোচনাটা আমরা রেপার্টরির মগজ বলতে পারি বা রেপার্টরির মাথা বলতে পারি। তাহলে দেখুন একটা জিনিস আমরা সবাই চিন্তা করি, মানে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো মাথা, অর্থাৎ রেপার্টরি বোঝার জন্য এই একটা জিনিস আলোচনা হবে। আমরা হয়তো বা এখন অনেকেই অনেক চিন্তা করতেছি, আশা করি আমার আলোচনা শেষ হলে আমরা সবাই আপাতত একটা জিনিস বুঝতে পারবো যে রেপার্টরি আমরা খুব, যারা খুব কঠিন মনে করতাম তাদের কাছে আলহামদুলিল্লাহ কোনো কঠিন মনে হবে না। এবং আমরা যারা মনে করতাম যে রেপার্টরি থেকে যে কোনো রুব্রিক বের করা খুব কঠিন, আলহামদুলিল্লাহ আজকে আলোচনার পর থেকে আমাদের এই যে একটা ভয় ইনশাল্লাহ থাকবে না। অবশ্যই ইনশাল্লাহ আপনারা বলতে বাধ্য হবেন যে আমাদের আগে যে ভয়টা ছিল সেই ভয়টা আর এখন নেই। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের আসলে মানুষ সবসময় মানে আমরা বিভিন্ন চিন্তা চিন্তা মানে চিন্তা করি, কোনো মুহূর্তে কিন্তু আমাদের চিন্তা ছাড়া থাকি না। ঠিক এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, অল্প কিছু পরিশ্রম করে আমরা আমাদের সামনের জীবনকে উজ্জ্বল করার জন্য হলেও আপনাদের সবাইকে খুব রিকোয়েস্ট করে বলতেছি, যেহেতু আমরা সবাই ক্লাসে বসে গিয়েছি, আমাদের সব চিন্তা ভাবনাকে বাদ দিয়ে ধ্যান খেয়াল একসাথে নিয়ে রেপার্টরি, খাতা, কলম, তিনটা জিনিস নিয়ে একসাথে বসবো। ইনশাল্লাহ আমরা আজকে অবশ্যই কিছু জিনিস শিখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। এর আগের ক্লাসগুলো আমি মানে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা করতে পারি, মানে বিভিন্ন সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আশা করি আজকে আর টেকনিক্যাল কোনো প্রবলেম নেই। তা আমি শুরু থেকে শুধু শিরোনামগুলো আমি বলে যাচ্ছি, এরপরে গিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা আজকে আসলে যে বিষয়টা সম্পর্কে জানবো, ইব্রাহিম ভাই কে যেন
মানে আনমিউট করে আছে, সাউন্ডের সমস্যা হচ্ছে, আপনি তো ওটা ঠিক করে নেন। রেপার্টরি অনেক আছে। এর আগে বলি আসলে রেপার্টরি পাঠের প্রয়োজনীয়তা এগুলো এর আগে অনেক বলা হয়েছে। আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো আমরা অনেকেই যে কোনো বই দেখলে বইয়ের কিছু চমক কথা শুনে আমরা পাগল হয়ে যাই। যেই বই দেখি সেই বই আমাদের কিনতে মন চায়, মানে কিছু চমক কথা আছে এগুলো দেখলে আমরা পাগল হয়ে যাই। কিন্তু আমার বিশ্বাস এরকম 50টা বই কেনার চেয়েও যদি আমি রেপার্টরিটা খুব ভালোভাবে পড়তে পারি, বুঝতে পারি, তাহলে এই যে চমক, নাকে ব্যথা করলে কি পাই কি ম্যাটেরিয়াল ভিতরে নাকে ব্যথা করলে এই মেডিসিন গুলো, হাই রে, এত সুন্দর। কান ব্যথা করলে এই মেডিসিন গুলো দিতে হবে, এত সুন্দর। আসলে এই সবগুলো কিন্তু রেপার্টরির ভিতরে আছে। আমি বলবো আমরা যদি রেপার্টরি বই যদি শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ যত ধরনের সমস্যা আছে অধিকাংশ সমস্যার সমাধানগুলো আমরা রেপার্টরিতে পাবো। তো চলুন সবাই আমরা আজকে আমাদের রেপার্টরি আলোচনা কিভাবে রেপার্টরি শেখা যায় সহজভাবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো। আসলে রেপার্টরি অনেক আছে। তার মধ্যে আমরা আজকে আমরা শিখবো হলো কেন্ট রেপার্টরি। কারণ হলো কেন্ট রেপার্টরি সব দিক দিয়ে, পড়ার দিক দিয়ে এবং এর গঠন দিক দিয়ে খুবই সহজ, এবং এটা যে কোনো ব্যক্তি খুব সহজে আয়ত্ত করতে পারে এবং পড়া শিখতে পারে। সেই জন্য সব দিক দিয়ে আমরা কেন্ট রেপার্টরি যদি পড়া শিখতে পারি তাহলে আমরা যে কোনো রেপার্টরি আমরা খুঁজে বের করতে পারবো। তো চলুন বন্ধুরা, রেপার্টরি আমরা কেন পড়বো, রেপার্টরি পড়বো হলো রেপার্টরি আমাদের কেন পড়া প্রয়োজন। এক নম্বর হলো, আচ্ছা থাক, এগুলো অনেক বেশি আলোচনা হচ্ছে, এদিকে যাব না। আহ, আমাদের আলোচনা বিষয় হলো কেন্ট রেপার্টরি। কেন্ট রেপার্টরির ভিতরে কি আছে এই জিনিসটা বুঝতে এবং রোগীর লক্ষণগুলোকে রুব্রিকে রূপান্তর করে ওষুধ মানে বের করতে আমাদের যে বিষয়গুলো খুবই প্রয়োজন এবং খুবই দরকার, তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হলো রুব্রিক। রুব্রিক এই রুব্রিক জানা খুবই প্রয়োজন। কারণ রুব্রিক ছাড়া কখনো কেউ রেপার্টরির ভিতরে কি আছে না আছে এগুলো বোঝা সম্ভব না। চলুন আমরা এক কথায় রুব্রিক গুলো আমরা ভালোভাবে বুঝে নেব। রুব্রিক হলো রোগীর কষ্ট, রোগীর যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলোকে রেপার্টরি ভাষায় রুব্রিক বলে এবং ম্যাটেরিয়াল ভাষাতে লক্ষণ বলে। এক কথায় আমরা রুব্রিক মানে, যখন বলে মেন রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক, তখন যদি বলে মেন রুব্রিক মানে কি, মেন রুব্রিক মানে রোগীর প্রধান কষ্ট। সাব রুব্রিক মানে প্রধান কষ্টকে বিশেষায়িত করার জন্য যে রুব্রিক ব্যবহার করা হয় তাকে সাব রুব্রিক বলে। সাব রুব্রিক, সাব রুব্রিককে বিশেষায়িত করার জন্য যে রুব্রিক ব্যবহার করা হয় তাকে সাব রুব্রিক বলে। আমরা বিষয়টা খুব দ্রুত সহকারে সংক্ষিপ্ত ভাবে বুঝে নেব। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা খুবই দরকার সেটা হলো রেপার্টরির রুব্রিক গুলো কিভাবে সাজানো আছে, কিভাবে কোন ক্যাটাগরিতে সাজানো আছে, এই জিনিসটা যারা খুবই খুবই প্রয়োজন। রেপার্টরির এক নম্বর মানে অল্প কথা হলো রেপার্টরির রুব্রিক গুলো সাজানো রয়েছে অর্থাৎ একদম ডিকশনারির মতো। আমরা ইংরেজি ডিকশনারি যেভাবে পড়ি, প্রথমে এ বি সি ডি ই এফ জি, একদম শুরু থেকে এ দিয়ে শুরু হয় জেড দিয়ে শেষ হয়, ঠিক রেপার্টরির ভিতরে যতগুলো রুব্রিক আছে, সাব রুব্রিক আছে, সাব রুব্রিক আছে, অঙ্গ মানে সাব অঙ্গ আছে, ঠিক আছে, দুইটা অধ্যায় ব্যতীত যা আছে যতগুলো অধ্যায়ের ভিতরে সাব অঙ্গগুলো আছে, মোট কথা রুব্রিক, রুব্রিক, সাব রুব্রিক, সাব অঙ্গ সবগুলো, দুইটা সাব অঙ্গ ছাড়া সবগুলো সাব অঙ্গ ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত ক্রমান্বয় অনুসারে সাজানো আছে। এক কথায় একটু সংক্ষিপ্ত বুঝলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এই যে এটা সুবিধা কি, সুবিধা হলো ধারাবাহিক কেন সাজানো, এটা আমাদের সুবিধা কি, সুবিধা হলো যে কোনো একটা অধ্যায়ের ভিতরে যাওয়ার পরে যদি আমরা এমন কোন রুব্রিক খুঁজতেছি যে রুব্রিকটা এ দিয়ে শুরু, তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা বুঝতে পারবো যে ওই অধ্যায়ের ভিতরে যাওয়ার পরে প্রথমেই সেই রুব্রিকটা খুঁজে পাওয়া যাবে। আর যদি কোনো রুব্রিক, এমন রুব্রিক খুঁজতেছি যে রুব্রিকটা ইংরেজি অ্যালফাবেটের মাঝখানে, তাহলে আমরা ওই অধ্যায়ের ভিতরে যাওয়ার পরে আমরা ওই মাঝখানে খুঁজলে আমরা পেয়ে যাব। অর্থাৎ ধরেন আমরা যদি কখনো এ দিয়ে রুব্রিক খুঁজি তাহলে অধ্যায় শুরুতে পাবো, এম দিয়ে খুঁজলে মাঝখানে পাবো,
ডাব্লিউ এবং জেড দিয়ে খুঁজলে আমরা ওই অধ্যায়ের শেষের দিকে পাবো। একদম সহজ কথা। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো মেইন প্রধান রুব্রিক। প্রধান রুব্রিক কি, মেইন রুব্রিক কি? তাহলে আমাদের মেইন রুব্রিক সম্পর্কে তিনটা জিনিস জানতে হবে। সেটা হলো মেইন রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক। মেইন রুব্রিক মানে হলো প্রধান কষ্ট, রুগী যেই সমস্যা নিয়ে আসে সেটা হলো মেইন কষ্ট। রুগীর অনেকগুলো কষ্ট থাকে, তার ভিতরে মানে মেইন প্রধান কিছু কষ্ট থাকে। মেইন রুব্রিক মানে রুগীর ওই প্রধান কষ্টকে মেইন রুব্রিক বলা হয়। এখন মেইন রুব্রিকটা ডিকশনারি আমাদের রেপার্টরির ভিতরে মানে কেমন, কিভাবে দেখলে আমরা বুঝবো যে এটা হলো মেইন রুব্রিক? অর্থাৎ রেপার্টরির ভিতরে যদি আমরা কোথাও পাই ইংরেজি অ্যালফাবেটে, অর্থাৎ এমন শব্দ যেই শব্দটা ইংরেজি অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে লেখা এবং বোল্ড, রেপার্টরির ভিতরে যে কোনো জায়গায় যদি আমরা অধ্যায় ছাড়া যে কোনো জায়গায় যদি আমরা এমন কোনো শব্দ পাই যেই শব্দ ক্যাপিটাল লেটার এবং বোল্ড আছে, সেই শব্দটা হলো মেইন রুব্রিক। তাহলে আগেই বলে আসছি মেইন রুব্রিক কিভাবে সাজানো থাকবে, সাব রুব্রিক কিভাবে সাজানো থাকবে, সাব রুব্রিক, সাব অঙ্গ। একটা কথাই মনে রাখতে হবে, সেটা হলো ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে সবগুলো। শুধু সাব অঙ্গের ভিতরে এক্সট্রিমিটিস এবং ব্যাক এই দুইটা অধ্যায় ছাড়া সবগুলোতে মেইন রুব্রিক, সাব রুব্রিক, সাব রুব্রিক, সাব অঙ্গ সবগুলোই অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে। প্রথমে এ, তারপরে বি, সি, ডি, এরকম ভাবে যে ধারাবাহিক ভাবে যে রুব্রিকগুলো আছে সেই রুব্রিকগুলো আলোচনা হবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে মেইন রুব্রিক আমরা চিনবো হলো ক্যাপিটাল লেটার বোল্ড। এক কথায় ক্যাপিটাল লেটার বোল্ড রেপার্টরির ভিতর থাকলে মেইন রুব্রিক। তাহলে সাব রুব্রিক আমরা কিভাবে বুঝবো? সাব রুব্রিক হলো মেইন রুব্রিকের নিচে একটু ভিতরে। ধরেন ওখান থেকে উল্টা বোঝা যায় কিনা এটা বুঝতেছি না। হ্যাঁ, আমার এখান থেকে সোজা। আচ্ছা, যেহেতু আমার এখান থেকে বই খুললে ধরেন এটা হলো মেইন রুব্রিক থাকবে, আর কি এটা হলো সাব রুব্রিক, অর্থাৎ মেইন রুব্রিকের নিচে একটু ভিতরে। ধরুন এটা আমরা যদি মেইন রুব্রিক ধরি, দেখেন এখান থেকে মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে, তাহলে সাব রুব্রিকটা নিচে হবে এবং একটু ভিতরে হবে সাব রুব্রিক, এবং স্মল লেটারে লেখা থাকবে। মেইন রুব্রিক ক্যাপিটাল লেটার বোল্ড, স্মল লেটার মেইন রুব্রিকের নিচে একটু ভিতরে স্মল লেটার থাকবে। আচ্ছা, সাব রুব্রিক থাকবে হলো মেইন রুব্রিকের নিচে একটু ভিতরে স্মল লেটারে লেখা থাকবে, অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে। এবং সাব রুব্রিক কি, এরপর আরেকটি কথা বলে নিই। দেখেন আসলে একটা মেইন রুব্রিকের যেমন অনেকগুলো সাব রুব্রিক থাকতে পারে, ঠিক একটি সাব রুব্রিকের অনেকগুলো সাব রুব্রিক থাকতে পারে। এরপর আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো সাইম ভাই 39 নাম্বার স্লাইডে একটু শো করে দেন তো সাইম ভাই। সাইম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাই। সাইম ভাই 39 নাম্বার স্লাইড। 39 করে দিই, আমি সাথে সাথে করে দিচ্ছি আমি সবগুলো। আমি আমি দেখতে পাচ্ছি না, এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি ওই একটু খেয়াল রাখেন দেখেন আপনার। আমি তো এখানে মানে স্ক্রিনে দেখলে ইয়া করতে পারতাম। আমাদের এখানে সার্চিং সিস্টেম আছে তো, 39 লিখলেই চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইটা ই করেন। আচ্ছা দেখেন ইয়া হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? না না না, স্যাম ভাই দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন? না না, মুসলিম গান তো আপনি ওই স্ক্রিন ওটা উনি অন করছেন, আপনি ওটা অফ করুন তো। এই যে স্ক্রিনটা মুসলিম গান তো উনি অর্জন হচ্ছে না। স্যাম ভাই অন করে নেওয়া। আমার অন করা আছে, আপনি দেখতে পাচ্ছেন? না না না, ওনার এখানে একজন মুসলিম গান তো ওনার। আচ্ছা এবার দেখো। এখন কি দেখতে পাচ্ছেন আমাকে? না না, দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে ইনি অন করেছেন মুসলিম গান তো।
জুয়েল ভাই আপনাকে এমনি রিমুভ করেন, তারপর আমরা অ্যাড হবেন। সাইন ভালো করেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে কি হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে? এবার দেখা যাচ্ছে। প্রধান রুব্রিক, সাব রুব্রিক, সাব সাব রুব্রিক এর অনুশীলন দেখতে পাচ্ছেন সবাই? এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এখানে দেখেন, এখানে দেওয়া আছে, ঠিক আছে? সাব রুব্রিক, সাব সাব রুব্রিক, সাব অঙ্গ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি একটু কষ্ট করে একটু দেখে নেন, দেখেন। স্ক্রিনশট দিয়ে দিবেন। মানে আপনার যাদের প্রয়োজন মনে করেন আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। দেখেন এখানে প্রথমে লেখা আছে প্রে, তারপরে প্রেসিং, ফরহেড, মর্নিং। দেখেন পেন, প্রেসিং, পেইনের নিচে একটু ভিতরে, পেইনের নিচে একটু ভিতরে প্রেসিং লেখা আছে। তারপর কি ফরহেড লেখা আছে, মর্নিং আছে, মর্নিং লেখা আছে, ফরনন, তারপর ইয়ার ওপেন, তারপর হলো বেন্ডিং, তারপরে হলো ওয়াকিং। দেখেন এই সবগুলো কিন্তু একই লাইনে লেখা আছে, নিচের দিকে তাকালে একই লেভেলে লেখা আছে। এই সবগুলো সাব রুব্রিক, এবং এই সাব রুব্রিকের ভিতরে দেখেন আরো কিছু রুব্রিক আছে সাব রুব্রিকের নিচে। যেমন মর্নিং এর নিচে আছে রাইজিং, মর্নিং এর নিচে রাইজিং আছে, তাহলে রাইজিংটা হলো মর্নিং এর সাব রুব্রিক। দেখেন রাইজিং এর নিচে আছে হলো এমএল, তাহলে এমএলটা সাব রুব্রিক কার? রাইজিং এর সাব রুব্রিক। ঠিক এরকম নিচে নিচে যেগুলো যাবে সবগুলো কি একটা আর একটা সাব রুব্রিক। এগুলো আমরা বই থেকে বুঝে নেব, বা পরবর্তীতে একটা মানে আমরা যখন একদম মানে রুলস শেখানো শেষ হওয়ার পরে অধ্যায় নিয়ে আমরা যখন ধীরে ধীরে আলোচনা করব, প্রতিটা অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, ওই সময় আমরা ইনশাল্লাহ সবাই ভালো বুঝে নেব। দেখেন তারপরে আমাদের যে জিনিসটা জানা দরকার, তাহলে আমরা কিন্তু রুব্রিক, সাব রুব্রিক, সাব সাব রুব্রিক ক্লিয়ার। এরপরে আমাদের যে জিনিস জানা দরকার সেটা হলো ঔষধের গ্রেড। ঔষধের গ্রেড অর্থাৎ কেন্ট রেপার্টরিতে ঔষধ 41 নম্বর স্লাইড। কেন্ট রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধগুলোকে 3টি গ্রেডে সাজানো হয়েছে। কেন্ট রেপার্টরিতে, অন্যান্য রেপার্টরিতে আরেকটা বেশি আছে, সেটা হলো সুপার গ্রেড। ঠিক আছে, কেন্ট রেপার্টরিতে 3টে গ্রেডই আছে। কি? একটা হলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেড কি? অর্থাৎ রুব্রিক বর্ণনা করার পরে আমরা ডান দিকে দেখতে পাই একটি মেডিসিন লিস্ট, যে মেডিসিন লিস্টে অনেকগুলো মেডিসিন থাকে। ঠিক আছে, এখন এই মেডিসিন লিস্ট আমরা দেখলে কিভাবে বুঝবো যে এখানে এই মেডিসিনটা ফার্স্ট গ্রেডের, এটা সেকেন্ড গ্রেডের, এটা থার্ড গ্রেডের? আমরা মেডিসিন লিস্টের ভিতরে যদি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বোল্ড, আবার বলি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বোল্ড, মেডিসিন লিস্টের ভিতরে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বোল্ড যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, যার গাণিতিক মান হলো 3। এই গাণিতিক মান 3 কি? গাণিতিক মান 3, 2, 1 এগুলো আমরা শেষে, অর্থাৎ যখন আমরা কিভাবে মেডিসিন সিলেক্ট করতে হয় রুব্রিক থেকে, কিভাবে মানে রুগীলিপি থেকে মেডিসিন সিলেক্ট করতে হয় নাম্বারিং করে, সেই সময় আমরা এই গ্রেড গুলো আমরা যোগ করবো। গ্রেডের মানটা আমরা ওই সময় আমাদের কাজে লাগে, এখন আমাদের দরকার নেই আপাতত। তাহলে মেডিসিন লিস্টে যদি প্রথম কোনো মেডিসিনের নাম প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বাদ বাকি বোল্ড থাকে, সেটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, এর গাণিতিক মান 3। মেডিসিন লিস্টের ভিতরে যদি কোনো মেডিসিনের নাম বাঁকা অক্ষরে লেখা থাকে বা ইতালিক লেখা যেটা বলে, এরকম যদি লেখা যে কোনো মেডিসিনের নাম লেখা থাকে, সেই মেডিসিনটা হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন, যার গাণিতিক মান 2। মেডিসিন লিস্টের ভিতরে যদি কোনো মেডিসিনের নাম নর্মাল স্মল লেটারে লেখা থাকে, তাহলে সেই মেডিসিনকে থার্ড গ্রেডের মেডিসিন বলা হয়, এবং এর গাণিতিক মান 1। আমার মনে হয় এর চেয়ে বেশি আর বেশি কিছু বলার আর প্রয়োজন নেই মেডিসিন চেনার জন্য। দেখেন তারপরে এখানে মেডিসিন দেওয়া আছে হেড অফ দ্য পেইন, মেইন রুব্রিক, এর নিচে দেওয়া আছে হলো মিউজিক ফ্রম, অ্যাকোনাইট আছে, অ্যাম্বারগেসিয়া আছে, ক্যাকটাস আছে, কফিয়া, লাক্স বম, তারপর হলো অ্যাসিড ফসফরাস। এখানে আমরা দেখতে পেয়েছি কফিয়া। কফিয়া কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের এবং বাদ বাকি গুলো স্মল লেটার এবং বোল্ড হয়েছে। এই মেডিসিনটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। অর্থাৎ যতগুলো মেডিসিন থাকে এই মেডিসিনের ভিতরে এরকম যদি কোনো মেডিসিন থাকে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। আর যদি তারপর আমরা দেখতে পাচ্ছি হলো নাক্স বম, অ্যাসিড ফাস এবং ফসফরাস। হ্যাঁ, এই মেডিসিনটা বাঁকা অক্ষরে লেখা আছে, ইতালিক অক্ষরে লেখা আছে। আমরা এটা এটা এই মেডিসিন দুটি হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন, আর বাদ বাকি যেগুলো কি লেখা আছে আপনার স্মল লেটার লেখা আছে, সেগুলো হলো থার্ড গ্রেডের মেডিসিন।
আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মেডিসিন সম্পর্কে ধারণা মোটামুটি ইনশাল্লাহ হয়ে গেল। এরপর আমাদের জানা যে জিনিসটা জানা খুবই দরকার সেটা হলো যে জিনিসটা জানা খুবই দরকার সেই জিনিসটা হলো রেপার্টরির অধ্যায় বিন্যাস। আসলে কেন্ট রেপার্টরিতে 37টা অধ্যায় আছে। 42 নাম্বার পেজ, কেন্ট রেপার্টরিতে 37টি অধ্যায় আছে। ঠিক আছে, সেই অধ্যায়গুলো জানা খুবই প্রয়োজন। আসলে চলুন এর আগে যে জিনিসটা দেখাইনি, আমি আজকে আবার একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, যেটাতে আমরা আহ, অধ্যায়গুলো মানে অতি সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি সেই বিষয়টা সম্পর্কে একটু। স্যার, জি। স্যার আজকে আমি শ্রীকান্ত বলছি, সুবিধা হচ্ছে তো আজকে? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, আজকে ক্লাসটা করতে সুবিধা হচ্ছে তো? জি স্যার, আপনাদের যে সুবিধা হচ্ছে তো স্যার, আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না স্যার। না, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখনই ঢুকেছি। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে স্যার, যেহেতু আপনার কাছে ভালো লাগছে স্যার, আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি স্যার, আপনি একটু দেখেন। আমরা সবাই একটু দেখি, দেখা যাবে কিনা। এখন আমরা দেখবো রেপার্টরিতে যে 37টা অধ্যায় আছে সেই 37টা অধ্যায় অঙ্গভঙ্গির মাধ্যমে কিভাবে আমরা দেখবো এবং খুব দ্রুত আমরা মুখস্থ করতে পারবো। দেখেন আমার একটু অঙ্গভঙ্গির দিকে দেখেন। রেপার্টরির ভিতরে সবচেয়ে প্রথম অধ্যায় হলো মাইন্ড। ঠিক আছে, তাহলে মাইন্ড মানে মন, মন সবার উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমরা হাত উপরে দিয়ে দেখাবো মাইন্ড মানে মন মানে। আমি এখন যা দেখাবো কেউ যদি 1 থেকে 2 বার প্র্যাকটিস করেন তাহলে আমরা অনেকেই আছি যে রেপার্টরির অধ্যায়গুলো শুনতে শুনতে পড়তে পড়তে 2-3 বছর পরেই কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যায়। কিন্তু আমার এখন যেভাবে আমি আপনাদেরকে দেখাবো, আমরা যদি এইভাবে রেপার্টরিটা যদি মানে অধ্যায়গুলো আয়ত্ত করি তাহলে আমরা কখনোই জীবনে কোনোদিন আমরা ভুলবো না। জাস্ট আমাদের অঙ্কগুলো নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো, আমাদের অটোমেটিক আমাদের অঙ্কের নামগুলো মুখস্থ হবে। তাহলে প্রথমে শুরু করি। দেখেন, প্রথম হলো মাইন্ড মানে মন, মন সবার উপরে। ঠিক আছে, মাইন্ড। ধরুন আমরা কোথাও গেলাম, মন দিয়ে চিন্তা চিন্তা করতে করতে আমাদের মাথা ঘোরা শুরু করে। হ্যাঁ, তারপরে কি, এরপরে হলো হেড। হেড হেডের নিচে কি আছে, আই। আমরা চোখ দিয়ে কি করি, দেখি, ভীষণ, আই, ভীষণ। এরপরে কি, আমরা আওয়াজ শুনি, ইয়ার। কান দিয়ে শুনতে হয়, কান দিয়ে কি করি আমরা শুনি, হিয়ারিং। তারপরে আমরা সামনে চলে আসলাম, নোজ। এই নোজটা কার মধ্যে থাকে, ফেস এর মধ্যে আমাদের নোজ থাকে। তারপরে হলো আমরা নিচে আসলাম, মাউথ। মাউথের মধ্যে কি থাকে, টিথ। আমরা খাবার খাই, খাবার মানে চিবিয়ে খাই, চিবিয়ে খাওয়ার পরে কি করতে হয়, আমাদের ভিতরে দিতে হয়, তাহলে কি, থ্রট মানে গলার ভিতর দিয়ে আমাদের ভিতরে চলে যায়। যখন আমাদের খাবার গলার ভিতর দিয়ে চলে যায় তখন এর একটা যেহেতু ইন্টারনাল আছে, এক্সটার্নাল অবশ্যই আছে, এক্সটার্নাল থ্রট। তারপরে কি, খাবারগুলো খেলে কোথায় যায়, খাবারগুলো খেলে আমাদের স্টমাকে চলে যায়, স্টমাকে চলে যায়। এরপরে যেন খাবারগুলো খাওয়ার পরে যেন বের না হতে পারে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন, অ্যাবডোমেন। অ্যাবডোমেন, পেট, অ্যাবডোমেন। আচ্ছা, আমরা খেলাম, খাওয়ার পরে আমাদের খাবারগুলো ভিতরে ডাইজেস্ট হওয়ার পরে যেন বের না হয়ে যায়, ডাইরেক্ট যেন না হয়ে যায় সেজন্য কি রাখা হয়েছে, রেকটাম। রেকটাম বলদার, রেকটাম। রেকটাম দিয়ে কি বের হয়, স্টুল, স্টুল বের হয়ে যায়। তারপরে স্টুলের কাজ ভিতর দিয়ে ঢুকলো, বের হয়ে গেল। এরপর হলো ব্লাডার। দেখেন মূত্রথলি, এটা হলো মানে আমাদের টয়লেট হয়ে বের হয়ে গেল। এরপরে হলো প্রস্রাব যন্ত্র যেটা আছে ভিতর থেকে, সেইগুলো কি কি অর্গান গুলো আছে সেটা। প্রথমে আছে হলো ব্লাডার। ব্লাডার, ব্লাডার এরকম কিন্তু গোল ব্লাডার। ঠিক আছে, ব্লাডার। ব্লাডার ভিতরে কি হয়, সাপ্লাই হয় কি, পানি সাপ্লাই হয়। কে করে, কিডনি। কিডনি ধরেন এরকম থাকে, ওরকম মানে একদম পারফেক্ট হবে না, তারপর ধরেন আমরা কি, কিডনি, কিডনি আছে দুই সাইডে, কিডনি, কিডনি। তারপরে কি লাগে, পোস্টেড গ্ল্যান্ড, পোস্টেড গ্ল্যান্ড। তারপরে হলো ইউরেথ্রা, তারপরে হলো ইউরিন। দেখেন আসলে ব্লাডার হলো মূত্রথলি, কিডনি হলো আমাদের মানে প্রস্রাব জমা করে,
মানে ছাকনা করে নিয়ে আসে, সেটা পোস্টেড গ্ল্যান্ডটা কি? পোস্টেড গ্ল্যান্ডটা হলো আমরা যে প্রস্রাব করি, ওই প্রস্রাবটা যখন প্রয়োজন হবে, বেগ আসবে, তখন ও মুখটা খুলে দেবে, প্রস্রাব করবো। আর যখন আমাদের বেগ শেষ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে, প্রস্রাব আমাদের ওখানে আটকে যাবে। অর্থাৎ আমরা একটা জিনিস আমরা যদি উদাহরণ দিই, সেটা হলো ধরুন আমরা ওয়াশরুমে যে আমরা পানি বা বেসিনে আমরা যে পানির আহ, ঝর্ণা শাওয়ার রাখি, সেই শাওয়ারে কিন্তু কয়েকটি জিনিস জড়িত থাকে। এক নম্বর হলো পানি স্টক করার জন্য আমাদের কি লাগে? ট্যাঙ্কি লাগে। টাঙ্কিতে পানি উঠানোর জন্য আমাদের মোটর লাগে, মোটর দিয়ে আমাদের পানি উঠাতে হয়। এবং টাঙ্কি থেকে এই শাওয়ারে কানেকশন দেওয়ার জন্য একটি পাইপ দিতে হয়, পাইপের মাধ্যমে চলে আসে। তারপরে হলো এই শাওয়ারের সামনে একটা কি থাকে? পোস্টেড গ্ল্যান্ড থাকে। পোস্টেড গ্ল্যান্ড মানে হলো যেটা মানে চাপলে বন্ধ হয়ে যায় অটো, আবার ফের যখন পানি প্রয়োজন হয় তখন চাপলে পানি বের হয়। তারপরে কি, পানি বের হওয়ার জন্য অর্থাৎ ভিতরে যে একটা নল মানে পাইপ আছে সেটা, এরপরে আমাদের বের হয় কি? পানি। তাহলে দেখেন, পানিটা বের হবে, এর সাথে কয়টা জিনিস জড়িত? এক নম্বর হলো টাঙ্কি জড়িত, মোটর জড়িত, পাইপ জড়িত, তারপরে হলো আমরা এটা কি ট্যাপ বলে, ট্যাপ, আমাদের এলাকায় ট্যাপ বলে, ট্যাপ জড়িত। তারপরে হলো পানিটা বের হয়। ঠিক আমাদের মেন উদ্দেশ্য হলো প্রস্রাব। এই প্রস্রাব বের হবে, এর সাথে জড়িত হলো ব্লাডার, কিডনি, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। প্রস্রাব করার পরে শান্তি, ইউরিন মানে দুনিয়ার শান্তি। হ্যালো, এই প্রস্রাব করতে হলে দুইটা জিনিস লাগে। এই প্রস্রাবটা হয়তো জেনারেটালিয়া মেল করবে অথবা জেনারেটালিয়া ফিমেল করবে, দুইজনে একজন করতে হবে। আচ্ছা, করলো। এরপরে ধরুন আহ, আমরা খুব কষ্টের পরিশ্রমের একটা কাজ করছি, কাজ করার পরে ধরেন আমরা সিঁড়ি বায়ে উঠলাম, 7 তলায় সিঁড়ি বায়ে উঠলাম, ওঠার পরে আমাদের কিন্তু এরকম কিন্তু শুরু হয়ে যায়, মানে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া। অনেকেই শুরু করে মানে রেসপাইরেশন, শ্বাস নিতে হয়। তারপরে কি, অনেকে আবার বলে কফ, কফ দিলেও ভালো লাগে না, তারপরে কি করতে হয়? বাইরে ফেলে দিলাম, এক্সপেক্টেশন। দেখেন, এখন একজন বেচারা খুব কাজ করছে, কাজ করতে করতে মানে সারাদিন ঠান্ডা লেগে গেছে, সে কাশ মানে খুব কাশি দিছে, কাশি দিতে দিতে কি হইলো? চেস্ট, তার বুক ব্যথা শুরু হয়ে গেল, আরো কাশি বেশি, ব্যাক, তার পিছন ব্যথা শুরু হয়ে গেল, আরো কাশি বেশি, কাশতে 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 এক্সট্রিমিটিস, তার হাত পা সব ফুলে ব্যথা শুরু হয়ে গেল। এখন ব্যথায় ব্যথায় জড়িত, কি করবে? এখন সে চিন্তা করলো একটু আমাকে রেস্ট নিতে হবে, রেস্ট না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। সে ঘুমাইতে গেল। সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে ঠান্ডা লাগছে, জ্বর আসছে, ঘুমের ভিতরে দেখতেছে শীত, আমার শীত করতেছে, বৌদিরে বলতেছে আমার কাঁথা দাও, আমার শীত লাগতেছে, শীত। শীত আসছে, শীত আসার পরে শীত করতেছে। এরপরে কিছুক্ষণ পরে, হ্যাঁ, দেখে মাথায় হাত দিয়ে দেখে ফিভার, কি জ্বর, অসহ্য, শরীর গরম হয়ে গেছে, ফিভার। এর কিছুক্ষণ পরে দেখতেছে পাসপাইরেশন, তার শরীরে ঘাম ঝরতেছে। তারপরে ঘামটা কই দিয়ে বের হয়? লোমের গোড়া দিয়ে বের হয়, স্কিন। আর এই স্কিনটা কই থাকে? জেনারেলিটিস, পুরো বডির ভিতরে আছে। তো চলুন আমরা আবার দেখব। প্রথমবার নাম বলা হবে, দ্বিতীয়বার শুধু মানে বোবা, মানে শুধু অঙ্গভঙ্গি হবে, কোনো সাউন্ড হবে। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, ইয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রট, এক্সটার্নাল থ্রট, স্টমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটালিয়া মেল,
genitalia female, larynx and trachea, respiration, cough, expectoration, chest, back, extremities, teeth, teeth, fever, perspiration, skin, generality. ধন্যবাদ সবাইকে। আসলে আলোচনায় চলে যায় রাখার জন্য এই টেকনিকটা খুবই প্রয়োজন। আমরা যদি জাস্ট ভর্তিকে এসে দেখে আসি আমাদের অধ্যায়গুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অধ্যায়গুলো আমরা কিভাবে খুব সহজে মুখস্থ করতে পারবো। সাইম ভাই আপনি শুধু অধ্যায়গুলো একবার দেখিয়ে দেন। আমি আপনার 43 কথা থেকে শুনে স্যার দেখাইছি। সবগুলো দেখা দিয়েছেন, মাশাআল্লাহ। যাক, আপনি কাজে এক্সপার্ট আছেন, ধন্যবাদ আপনাকে। হ্যালো সাইম ভাই, স্যার আপনার ওটা প্রো হয়নি, ওটা প্রো হয়নি। একজন মানে প্রেজেন্ট স্ক্রিন করে ওটা বন্ধ হয়ে গেছিল, আপনি আবার অন করুন। আর রুবেল ভাই বলছি, কেউ যদি প্রেজেন্ট স্ক্রিন করে যে কোনো একজনেই হবে, দুইজন করলে একটা বন্ধ হয়ে যাবে। কেউ যদি করে তাকে আপনি রিমুভ করে দেবেন, হ্যাঁ, তারপর সে পরে আবার অ্যাড হবে। সাইম ভাই আবার অন করেন আপনি ওটা। সাইম ভাই, আচ্ছা করতেছি। ইব্রাহিম ভাই, জি আপনি আমি যেভাবে দেখালাম এগুলো কি সবাই দেখতে পাচ্ছে মোটামুটি? একদম সবাই ক্লিয়ার বুঝতে পারছে, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন শুধু ভিডিওগুলো একদম শ্রীকান্ত শান্তি চলে গেছেন। স্যার আছে, আছে শ্রীকান্ত স্যার আছে। শ্রীকান্ত স্যার এটা নিয়ে খুব রেপার্টরি নিয়ে চর্চা করে বেশি স্যার, বসে আছে। না না, স্যার অনেক কিছু জানি না, নতুন শিখছি আমি। স্যার ভুল হলে ক্ষমা করে দিবেন স্যার। অনেক কিছু জানি না, যেমন এই লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, রেপার্টরি কোন জায়গায় বের করতে হবে এটা কিন্তু আমি পারিনি। জি স্যার। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেপার্টরি কোন জায়গা থেকে বের করতে হবে এটা আমি পারিনি এখনো। তা আমি কোথায় ভালো জানি। সাইম ভাই, আলোচনা যাবো, চলে যাবো। হ্যাঁ, আলোচনা শুরু করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে যে জিনিসগুলো জানা দরকার সেটা হলো সাব অঙ্গ। 182 নম্বর সাব অঙ্গ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আমরা তো অধ্যায়গুলো দেখলাম, এরপরে আমাদের সাব অঙ্গ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, কারণ সাব অঙ্গ যদি আমরা অঙ্গ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা রুগীকে সঠিক সমস্যাটা আমরা নির্বাচন করতে পারবো। সঠিক সমস্যাটা কোন জায়গায়, এই জায়গাটা আমাদের নির্বাচন করার জন্য, নির্দিষ্ট করার জন্য সাব অঙ্গগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। সেই সাব অঙ্গগুলো আমাদের জানতে হবে। এর আগেই বলেছি সাব অঙ্গগুলো প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে ইংরেজি অ্যালফাবেট থেকে Z পর্যন্ত ক্রমোন্নয়ন অনুসারে সাজানো গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেড অধ্যায়ের ভিতরে 7টি সাব অঙ্গ আছে। দেখেন এখানে দেখা যাচ্ছে মাত্র 2টি মাত্র অধ্যায় এক্সট্রিমিটিস এবং
ব্যাক, এক্সট্রিমিটিস এবং ব্যাক, এই দুটি মাত্র অধ্যায়ে যে সাব অঙ্গগুলো আছে সেই সাব অঙ্গগুলো ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী সাজানো না। এই দুটি অঙ্গ হলো অঙ্গ হিসেবে সাজানো। যেমন এক্সট্রিমিটিসের ভিতরে প্রথম হলো আপার লিম্ব, পরে হলো লোয়ার লিম্ব। আপার লিম্বসের উপর থেকে নিচের দিকে যে অঙ্গগুলোর নাম আছে সেইভাবে বর্ণনা করা হয়েছে, এবং লোয়ার লিম্বের ভিতরে থেকে নিচের দিকে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো সাব অঙ্গগুলো ধারাবাহিকভাবে আলোচনা। এরপরে হলো ব্যাক। ব্যাক মনে হয় একদম শেষে গেছে। আচ্ছা, আমরা এখানে একবার একটু দেখে নিই মানে কোন অধ্যায়ের ভিতরে কতগুলো সাব অঙ্গ আছে আমরা একটু দেখে নিই। দেখেন এখানে হেডের ভিতরে এগুলো সাব অঙ্গ আছে। তারপরে হলো আমাদের এস, এর ভিতরে কিছু সাব অঙ্গ আছে, আমরা একটু দেখে নিই। টাইম ভাই একটা একটা করে একটু 10-15 সেকেন্ড করে একটা একটা করে দেখে দিই। সাইম ভাই, হ্যাঁ, দেখাইতেছি। তাহলে আপনি একটাতে আচ্ছা 5 সেকেন্ড করে বা 10 সেকেন্ড করে একটাতে একটাতে করে একটু দেখাই দেন, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এবার স্যারকে দেখা যাচ্ছে। বেশি দ্রুত হয়ে যাচ্ছে একটু আস্তে। আচ্ছা, সবার আমি স্যারকে বলছি এবার দেখা যাচ্ছে আপনি। সবাই যেন ভালোভাবে দেখতে পারে এবং বুঝতে পারে, এভাবে একটু সবাইকে একটু দেখার সুযোগ করে দেয়। সবাই একবার দেখে নিন। দেখানো শেষ হলে আমার একটু বলুন। আচ্ছা স্যার, আমি দেখা। দেখানো শেষ স্যার, আপনি আলোচনা করুন স্যার। আচ্ছা, এরপরে আমি বলেছিলাম এক্সট্রিমিটিস এবং ব্যাক। এই ব্যাক একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে সাব অঙ্গগুলো আমাদের ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী ক্রমান্বয় অনুসারে সাজানো নয়। এখানে হলো অঙ্গ অনুযায়ী সাজানো, ঠিক আছে? আমরা এখানে দেখতেছি, এটা আমরা পরে দেখে নেব। আলোচনা আসলে অনেক আলোচনা আছে। এরপরে দেখেন, আমাদের রেপার্টরি শিখতে হলে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটি একটা বিষয় হলো রেপার্টরি হ্রাস এবং বৃদ্ধি। রেপার্টরি ভাষায় বৃদ্ধি হওয়াকে ইংরেজিতে অ্যাগ্রাভেশন, এবং কোনো কিছু যদি কমে যায় এটাকে কি বলে, অ্যামিলারেশন বলে। আর যেখানে কোনোটি নাই সেখানে সমস্যার উৎপত্তি বা শুরু হিসেবে। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো মাইল মিটার। মাইল মিটার এর আগে বলেছিলাম, আসলে মাইল মিটারটা হলো ধরুন কেউ যদি মুর্শিদাবাদ থেকে কলকাতা যেতে চাই, যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছে, পরিশ্রম করার কারণে গাড়িতে ওঠার পরে সে ঘুমানোর কারণে ঘুমিয়ে গেছে, রাস্তার ভিতরে গাড়িটি গিয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে এখন যাবে সে কলকাতা। এখন গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে হেল্পার করতে সবাই নেমে যান, গাড়ি নষ্ট হয়ে গেছে, নিজ দায়িত্বে সবাই নিজ গন্তব্যে পৌঁছিয়ে যায়। তখন এই বেচারা মানে ঘুম থেকে জাগার পরে তার প্রথম কাজ হলো আমি কোন জায়গায় আছি। জায়গাটা আমাকে আগে প্রথম নির্বাচন করতে হবে, মানে নির্দিষ্ট করতে হবে আমি কোথায় আছি। এরপরে আমাকে বুঝতে হবে যে আমি কোথায় যাবো, আমি কি সামনে যাবো না পিছনে যাবো। ঠিক এটা হলো মাইল মিটার। এই মাইল মিটার অধ্যায়ের ভিতরে হতে পারে আমাদের অধ্যায়ের সব মাইল মিটার হতে পারে, আবার অধ্যায়ের ভিতরে মাইল মিটারও হতে পারে। অধ্যায়ে মাইল মিটার হলো, ধরুন আমি কোথায় যাবো, আমি যাবো হলো নোসে।
আমি রেপার্টরি খোলার পরে আমি গেলাম হলো ভিশন। তাহলে আমাকে দেখতে হবে আমি আসি কোথায়, আমি আসি ভিশন। আমার যেতে হবে কোথায়, নোস। তাহলে আমি কি করব, সামনে যাব না পিছনে যাব? এই যে একটা পথ একটা নির্দিষ্ট করা, সেটা হলো মাইলমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো রেপার্টরির মধ্যে, রেপার্টরি থেকে রুব্রিক বের করার জন্য। এই চিন্তাটা মানে এই কাজটা যে যত দ্রুত মাথার ভিতরে কাজ করতে পারবে, সে তত দ্রুত রুব্রিক থেকে বের করতে পারবে। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটি হলো প্রয়োজনীয় রুব্রিক চরিত্র, রুব্রিকের চরিত্র। অর্থাৎ আমরা জানি অনেক লোকে এসে বলে মানে কামড়ানো ব্যথা, তারপরে হলো সুচ সুচ ফোটানো ব্যথা, আঘাত করা ব্যথা, থেতলানো ব্যথা, জ্বালা করা ব্যথা। অর্থাৎ এখানে প্রায় 100+ ব্যথার ধরন দেওয়া আছে, রুব্রিকের চরিত্র দেওয়া আছে। এগুলো আমরা পরবর্তী একটা সময় আমরা দেখে নিই। আজকে আমরা একটা রুব্রিক আপাতত মুখস্থ করবো, সেটা হলো বার্নিং। বার্নিং মানে জ্বালা। আমরা পরে ইনশাল্লাহ এটা আমাদের খাতা রাখবো। আমরা একটা রুব্রিক আপাতত রুব্রিকের চরিত্র, কিছু প্রয়োজনীয় রুব্রিকের চরিত্র। একটা চরিত্র আমরা জানলাম বার্নিং। বার্নিং মানে হলো জ্বালা করা। আমরা পরে চলে যাচ্ছি রুব্রিক স্তর। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো রুব্রিক স্তর। তাই ভাই 124 নম্বর স্লাইড, কত নম্বর স্যার প্লিজ আবার বলুন। 124 নম্বর স্লাইড, রুব্রিক স্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যে যে কথা বলছিলাম এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রেপার্টরিতে রুব্রিক খুব সহজে বের করার জন্য এই পদ্ধতি খুবই উপকারী। তো চলুন আমরা প্রথমে আজকে দেখে নিই। সবার সামনে যদি একটু খাতা কলম থাকে তাহলে একটু ভালো হয়, বোঝার জন্য খুবই সুবিধা হয়। রুব্রিকের স্তর, আলোচনার বিষয় হলো রুব্রিকের স্তর। রেপার্টরিতে লক্ষণ অনুসারে সহজে ঔষধ বের করার জন্য, লক্ষণ অনুসারে সহজে ঔষধ বের করার জন্য একটি রুব্রিককে 16টি স্তরে সাজানো হয়েছে। আমার কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নটা দরকার হলে খাতায় লিখে রাখবো। ইনশাআল্লাহ পরে আশা করি যতটুকু সম্ভব হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আলোচনার ভিতরে কেউ প্রশ্ন না পেয়ে, কারো কোনো প্রশ্ন আসলে আমরা খাতায় লিখে রাখবো। পরে ইনশাআল্লাহ সময় দেওয়া হবে। আশা করা যায় যদি পারি তাহলে ইনশাআল্লাহ এর সমাধান দেওয়ার চেষ্টা করবো। তাহলে কথা হলো রেপার্টরিতে লক্ষণ অনুসারে সহজে ঔষধ বের করার জন্য। একটা হলো ঔষধ বের করা, আর একটা হলো সহজে ঔষধ বের করা, দুইটা কথা। কাউকে যদি বলা হয় যে তুমি এই রেপার্টরি থেকে এই জিনিসটা বের করবা, তাহলে সে পারবে। আবারও একজনকে বলা হলো যে তুমি এই রেপার্টরি থেকে এই জিনিসটা খুব সহজে বের করবে, তাহলে কথা কিন্তু দুইটা। একটা হলো বের করা, যতক্ষণ পারো তুমি বের করতে পারো, আর একটা হলো খুব দ্রুত বের করতে হবে, দুইটা কথা। ঠিক আমাদের কথা হলো যে রেপার্টরি থেকে রুব্রিক গুলো আমরা খুব সহজে দ্রুত বের করি। তাহলে দ্রুত বের করতে হলে কি করতে হবে? কি করা হয়েছে মানে একটি রুব্রিকে আমরা 16টি স্তরে মানে একটি রুব্রিকে 16টি স্তরে সাজানো হয়েছে। এখন নিম্নে সেগুলো আলোচনা করা হয়েছে। ধরুন অধ্যায় হলো হেড, হেড অধ্যায়। আমরা বলছি একটি রুব্রিকে 16টি স্তরে সাজানো রয়েছে। হেড অধ্যায়, হেড অধ্যায়ের প্রধান রুব্রিক পেইন। হেড অধ্যায়ের ভিতরে আমরা একটা রুব্রিক নিলাম হলো পেইন। এই পেইন একটা অধ্যায়, সেই অধ্যায়ের ভিতরে পেইন রুব্রিকের মানে মেইন রুব্রিকের আলোচনা হলো প্রায় 98 পৃষ্ঠা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এসে বলে যে ভাই আমার মাথা ব্যথা, তাহলে আমাকে অবশ্যই এই 98 পৃষ্ঠার ভিতরেই আমাকে খুঁজতে হবে। আসলে 98 পৃষ্ঠার ভিতরে একটি মাত্র রুব্রিক খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন। সেজন্য কি করতে হবে? হ্যালো ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই বলুন স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ পুরো ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে যদি এসে বলে যে আমার কপালে জ্বালা করে ব্যথা, তাহলে আমাকে কি করতে হবে? এই যে পেইনের 98 পৃষ্ঠা আছে, এই 98 পৃষ্ঠার ভিতরে খুঁজে আমাকে বের করতে হবে আমার কপালে জ্বালা। তাহলে আমার যদি এই রুব্রিক স্তর গুলো যদি মনে থাকে, তাহলে আমি খুব দ্রুত যে কোনো ধরনের রুব্রিক।
চলুন আসলে এই 16টি স্তর কিভাবে বিন্যাস করা হয়েছে সেগুলো আমরা দেখি। আমরা প্রথমে এই অর্থাৎ পেইন যে অধ্যায় আছে সেই অধ্যায়টারে আমরা প্রথমে 2 ভাগে বিভক্ত করি। অর্থাৎ পুরা পেইন অধ্যায় অর্থাৎ প্রায় 98 পৃষ্ঠা আছে। আমরা পেইন যে রুব্রিক আছে এই পেইন রুব্রিকটা মেইন রুব্রিকটা আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো সাধারণ লক্ষণ আর একটা হলো চরিত্রগত লক্ষণ। এখন সাধারণ লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ কি? সাধারণ লক্ষণ হলো ব্যথা, শুধু ব্যথা, এর সাথে কোনো ক্যাটাগরি নেই। আর চরিত্র হলো এর সাথে কোনো একটা জিনিস যুক্ত আছে, এটা হলো চরিত্রগত লক্ষণ। যেমন জ্বালাকর ব্যথা, সুস্থতানো ব্যথা, কিমচি কাটা ব্যথা, হাতুড়ি মারা ব্যথা, আঘাত করা ব্যথা, খনন করা ব্যথা, অর্থাৎ ব্যথার সাথে কোনো একটা জিনিস জড়িত আছে, সেটা হলো চরিত্রগত লক্ষণ। তাহলে আমরা বন্ধুরা আমরা প্রথমে কিন্তু পেইন অধ্যায়ে পেইন রুব্রিকে 2 ভাগে ভাগ করি। প্রথমে হলো সাধারণ লক্ষণ, এরপরে হলো চরিত্রগত লক্ষণ। আচ্ছা, এরপরে এই সাধারণ 2 প্রকার, চরিত্রগত 2 প্রকার। সাধারণ 2 প্রকার কি? সাধারণের ভিতরে 2 প্রকার হলো অঙ্গ এবং সাবঙ্গ। সাধারণ অঙ্গ, সাধারণ সাবঙ্গ। তারপরে চরিত্র 2 প্রকার, চরিত্রগত অঙ্গ, চরিত্রগত সাবঙ্গ। উদাহরণের মাধ্যমে বুঝে নিই। একজন এসে বলল আমার মাথা, আর একজন বলতেছে আমার কপাল। তাহলে দেখ, মাথা কিন্তু অধ্যায়, কপাল কিন্তু অঙ্গ, সাব অঙ্গ। মাথা হলো অঙ্গ, কপাল হলো সাব অঙ্গ। তারপরে আরেকজন এসে বলতেছে চরিত্রগত, চরিত্রগত আরেকজন এসে বলতেছে ভাই আমার কপালটা জ্বালাকর ব্যথা করছে, আমার মাথাটা জ্বালাকর ব্যথা করছে। দেখেন ব্যথার সাথে জ্বালা ছিল মাথা, তাহলে অঙ্গ। আর একজন এসে বলতেছে ভাই আমার কপালটা জ্বালাকর ব্যথা। তাহলে প্রথমে হলো সাধারণ, পরে হলো চরিত্র। সাধারণের ভিতরে সাধারণ ব্যথা, এই সাধারণ ব্যথাটা হলো এই সাধারণ হলো 2 প্রকার, অঙ্গ হবে অথবা সাব অঙ্গ। আর চরিত্র 2 প্রকার, অঙ্গ হবে চরিত্র অঙ্গ, চরিত্র সাব অঙ্গ। তাহলে মোট কথা হলো 4 প্রকার কিন্তু হয়ে গেল। আবারও বলতেছি, যেহেতু আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আবারও বলতেছি, ধরুন পেইন রুব্রিককে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হলো সাধারণ আর একটা হলো চরিত্র। সাধারণগত লক্ষণ, চরিত্রগত লক্ষণ। এরপরে দুইটাই আবার 2 প্রকার করে, একটা হলো সাধারণগত অঙ্গ, সাধারণ লক্ষণ অঙ্গ, আর একটা হলো সাধারণ লক্ষণ অঙ্গের অংশ। এরপরে চরিত্রগত 2 প্রকার, একটা হলো চরিত্রগত অঙ্গ, চরিত্রগত অঙ্গের অংশ। তাহলে 4 প্রকার কিন্তু আমাদের হয়ে গেল। এই যে এখানে দেওয়া আছে কারণ ভাই 125, ঠিক আছে ভাই? 25 বের করেছি। আচ্ছা, দেখেন এখানে দেওয়া আছে সাধারণ লক্ষণ আবার 2 প্রকার। অর্থাৎ ওই যে আগে যে 2টা বের করলাম, সাধারণ লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ। সাধারণ লক্ষণ 2 প্রকার, সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণ, মানে পুরা অঙ্গের সাধারণ লক্ষণ, আর কিন্তু অঙ্গের অংশ বিশেষের সাধারণ লক্ষণ। এরপরে হলো চরিত্রগত আবার 2 প্রকার, সমগ্র অঙ্গের চরিত্রগত লক্ষণ, তারপরে অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত লক্ষণ। তাহলে আমরা কি পেলাম? 4 প্রকার কিন্তু আমরা পেলাম। তাহলে আরো কত প্রকার বাকি আছে? আরো 12 প্রকার বাকি আছে। তাহলে চলুন আমরা দেখে নিই এরপরে স্লাইডটা। হয়েছে আমরা হ্যাঁ, 25 নম্বরে আছে। 25 নম্বর আছে না? আচ্ছা সমস্যা নেই। 25 আর 26 তো একই মনে হয়, 26 27 একই মনে হচ্ছে না? আপনি নিচে দেন 26 27। 26 এখন আছে, 26। আচ্ছা 26 27 দুটো একই। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন উপরে লেখা আছে, অর্থাৎ আমরা সরাসরি বইয়ে চলে যাচ্ছি।
বইয়ের ভিতরে আমাদের পেইন যে অধ্যায় আছে, পেইন যে রুব্রিক আছে, মেইন রুব্রিক, এই রুব্রিকের মধ্যে পেইন রুব্রিকের ভিতরে 98 পৃষ্ঠা আলোচনা আছে। এই 98 পৃষ্ঠা কোন জায়গায় থেকে কত নম্বর পৃষ্ঠা সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ কেন্ট রেপার্টরিতে 132 পৃষ্ঠা থেকে 173 পর্যন্ত হলো সাধারণ লক্ষণের আলোচনা আছে। পরবর্তীতে চরিত্রগত লক্ষণ কোথায়? 173 পৃষ্ঠা থেকে 221 নম্বর পৃষ্ঠা পর্যন্ত চরিত্রগত লক্ষণের যে আলোচনা, সেই আলোচনাগুলো দেওয়া আছে। দেখুন, তাহলে প্রথমে আমরা 4 ভাগে ভাগ করলাম। প্রথমে হলো সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণ, তারপরে হলো অঙ্গের অংশ বিশেষের সাধারণ লক্ষণ, 3 নম্বর হলো, দেখেন আমরা এখানে প্রথমে 4টা আমরা ধারাবাহিক 4টা ভাগ করেছি। 1 নম্বর হলো সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণ, তারপরে হলো অঙ্গের অংশ বিশেষের সাধারণ লক্ষণ, সমগ্র অঙ্গের চরিত্রগত লক্ষণ, অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত লক্ষণ। 4 প্রকার কিন্তু আমরা পেলাম। এখন হলো এই 4টি আবার 4 প্রকার, এর প্রত্যেকটি 4 প্রকার। কি কি? 1 নম্বর সাইড, 2 নম্বর টাইম, 3 নম্বর কন্ডিশন, 4 নম্বর হলো এক্সটেন্ডিং। প্রথমে কি হবে? সাইড, সাইড বর্ণনা করা হবে, যে কোনো একটা লেফট রাইট যেটা হবে একটা। তারপরে হলো টাইম, কোন টাইমে ব্যথা করে, টাইম বর্ণনা করা হবে। এরপরে হলো কন্ডিশন, অর্থাৎ কারণ, শর্ত বা কারণ, কোন কারণে কি হয় সেগুলো বর্ণনা করা হবে। 4 নম্বর স্টেপ হলো এক্সটেন্ডিং, মানে বিস্তৃতি। অনেকে এসে বলে, ভাই আমার মাথার ব্যথাটা একদম ঘাড় পর্যন্ত ছড়ায়, কপালে ব্যথাটা কান পর্যন্ত যায়, এটা হলো এক্সটেন্ডিং, মানে বিস্তৃতি হয়। তাহলে প্রথমে আমরা পেলাম হলো 4 প্রকার, এরপরে প্রত্যেকটি আবার 4 প্রকার, তাহলে কিন্তু 16 প্রকার আমাদের হয়ে গেল। চলুন আমরা এখন এই 16 প্রকারই আজকে আলোচনা। এই 16 প্রকার সম্পর্কে আমরা জানতে পারলে ইনশাআল্লাহ যে কোনো রোগীর থেকে আমরা খুব দ্রুত আমাদের যেই কাঙ্ক্ষিত মেডিসিন আমরা এটা কিন্তু খুব দ্রুত বের করতে পারি। তো চলুন আমরা একটু দেখে নিই, স্ক্রিনের দিকে সবাই আমরা তাকাই। দেখেন, প্রথমে দেওয়া আছে 1 নাম্বার, 1-এর নিচের দিকে লেখা সাইড, মানে 500। এখানে কত নাম্বার পৃষ্ঠা থেকে কত নাম্বার আলোচনা করা আছে পৃষ্ঠাটা দেওয়া আছে, পৃষ্ঠা আমরা পরে দেখে নেব। 500, যেমন কোনো ব্যক্তি এসে বললো মাথার ডান পাশে ব্যথা, মাথার ডান পাশে ব্যথা, মাথা, আবার আরেকজন এসে বলতেছে সকাল 9টায় ব্যথা, সকাল 9টায়। তাহলে সাইড, টাইম। পরবর্তীতে আসছে কন্ডিশন, কারণ চুলার উত্তাপে মাথা ব্যথা, চুলার উত্তাপে মাথা ব্যথা। আরেকজন এসে হয়তো বা বলতে পারে, দেখেন মাথা ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, তাহলে 4টা কিন্তু গেল। এটা কিসের প্রকার গেল? সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণ গেল। সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণ 4 প্রকার: সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। তারপরে 2 নম্বরে আমরা চলে যাই, অঙ্গের অংশ বিশেষের সাধারণ লক্ষণ। কপালের ডান পাশে ব্যথা, কপালের ডান পাশে, বাম পাশে, যেটাই হোক, সাইড আমরা দিলাম। এরপরে হলো সকাল 9টায় কপাল ব্যথা। এখানে টাইম যে এটাই ফিক্স তা না, যে কোনোটাই হতে পারে, জাস্ট এখানে দেওয়া, মানে একটা উদাহরণের জন্য এখানে দেওয়া হয়েছে। তারপরে হলো চুলার উত্তাপে কপাল ব্যথা। তারপরে কপালের ডান পাশ থেকে বাম পাশ ছড়ায়, কপালের ডান পাশ থেকে বাম পাশে যায়, অথবা কপাল থেকে কান পর্যন্ত যায়, যেটাই হোক বিস্তৃতি, মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, এটা হলো বিস্তৃতি। তারপরে 3 নম্বর আমরা দেখি সমগ্র অঙ্গের চরিত্রগত লক্ষণ। চরিত্র, এখন কিছু একটা থাকবে, শুধু ব্যথা না, ব্যথার সাথে কিছু একটা ধরন থাকবে। যেমন মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, জ্বালাকর ব্যথা, ব্যথা আছে ঠিক আছে, ব্যথার সাথে জ্বালা আছে, তাহলে আমাকে বুঝতে হবে চরিত্রগত লক্ষণ। তারপরে হলো ধরুন 9টার সময় ডান পাশে, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, টাইম, সময় চলে আসছে। তারপরে হলো চুলার উত্তাপে জ্বালাকর ব্যথা, মাথার জ্বালাকর ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, ঘাড় পর্যন্ত ছড়ায়, যা ইচ্ছা হয় এটা ছড়াইলো, বিস্তৃত হয়ে। এরপরে 4 নম্বরে আমরা চলে যাই, অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত লক্ষণ।
কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, তারপরে হলো চুলার উত্তাপে কপালে জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা বাম পাশ থেকে ডান পাশে ছাড়া। ঠিক রুব্রিকের ভিতরে আমরা আমরা যদি আর এখানে এখানে আরো কিছু বিষয় বোঝার আছে, সেটা হলো এখানে একটা রুব্রিককে সব দিক দিয়ে বিবেচনা করে এখানে 16টা ভাগ করা হয়েছে। এখন এই রুব্রিকের ভিতরে যে 16টা বিষয়ই থাকতে হবে বা থাকবে তা না, কিন্তু ওই রুব্রিকের ভিতরে অধ্যায়ের ভিতরে সমগ্র, যেমন সমগ্রের ভিতরে কিন্তু সাইড নাই, মাথার সময় মানে সম্পূর্ণ মাথা, এখানে কিন্তু কোনো সাইড নেই। ঠিক আছে, এখানে কিন্তু টাইম দিয়ে কিন্তু শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ যেই অধ্যায়ের ভিতরে যা প্রয়োজন ওই অধ্যায়ের ভিতরে কিন্তু ওই জিনিসটা দেওয়া আছে। এখন এই একটা রুব্রিকের ভিতরে যে 16টাই থাকতে হবে, 16টাই থাকবে, বিষয়টা কিন্তু এমন না। এটা হলো সব দিক দিয়ে যে এই স্তরে এইভাবে রেপার্টরির ভিতরে যত ধরনের রুব্রিক আছে সেই রুব্রিক গুলো সাজানো। এখন এর ভিতরে যেটা প্রয়োজন আছে সেটা আছে, যেটা প্রয়োজন নাই সেটা উল্লেখ করা হয়নি। তো চলুন আসলে এইগুলো আছে কিনা, আসলে আদৌ আছে কিনা আমরা একটু দেখে নিই। যাদের কাছে আমাদের রেপার্টরি আছে আমরা রেপার্টরিটা একটু খুলে নিই। আমরা রেপার্টরি খুলবো হলো কেন্ট রেপার্টরি 132 নেব। কেন্ট রেপার্টরি 132 নম্বর পৃষ্ঠা আমরা খুলে নেই সবাই, যাদের কাছে রেপার্টরি আছে। আমরা এখানে ডান পাশে কলামের উপরে আমরা দেখতে পাচ্ছি পেইন। ঠিক আছে, এখানে প্রায় 260টি মেডিসিন দেওয়া আছে। পেইন, হেড পেইন 260টি মেডিসিনের ভিতরে প্রায় 28টি আছে হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, 65টি সেকেন্ড গ্রেডের মেডিসিন এবং 167টি আছে হলো থার্ড গ্রেডের মেডিসিন। তাহলে আমরা কিন্তু প্রথমেই পেলাম হলো পেইন। দেখেন আমরা স্ক্রিনের দিকে একটু তাকাই, দেখি সমগ্র অঙ্গের আলোচনা, সমগ্র অঙ্গের সাধারণ আলোচনা হলো 132 পৃষ্ঠা থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা একটু 152 নম্বর পৃষ্ঠাতে চলে যাই। দেখেন স্ট্যান্ডিং দেওয়া আছে, স্ট্যান্ডিং দেওয়া আছে, মানে আমাদের সমগ্র অঙ্গের সাধারণ লক্ষণের মধ্যে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং গিয়ে আমাদের সাধারণ অঙ্গের আলোচনা শেষ। এরপরে আমরা দেখব এরপরে কি বলা হয়েছে। এরপরে হলো দ্বিতীয় নম্বর বলা হয়েছে অঙ্গের অংশবিশেষ। অঙ্গের অংশবিশেষ, তাহলে হেড হলো অধ্যায়, অধ্যায়ের ভিতরে 7টি অঙ্গ আছে: বোনস, ব্রেন, ফরহেড, অক্সিপুট, প্যারাইটাল, ভার্টেক্স, টেম্পন। দেখেন এখানে আমরা 153 নম্বর পৃষ্ঠা বাম কলামের মাঝামাঝি গেলে আমরা দেখতে পাবো বোনস। এখান থেকে হলো আমাদের ওই যে দ্বিতীয় নম্বর আলোচনা অঙ্গের অংশবিশেষ, এই অঙ্গের অংশবিশেষের আলোচনা চলছে কতক্ষণ পর্যন্ত? 153 থেকে 173 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। চলুন আমরা দেখে যাই 173 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাই। দেখেন 173 নম্বর পৃষ্ঠাতে আমরা চলে আসছি। 173 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে হলো এক্সটেন্ডিং। দেখেন বোরিং, অর্থাৎ 173 নম্বর পৃষ্ঠার ডান কলামের নিচের প্যারার লেখা আছে হলো বোরিং। এই বোরিং এর উপরে দেখেন আমরা পেইন অধ্যায়ে ভার্টেক্স এক্সটেন্ডিং লেখা আছে, অর্থাৎ 173 নম্বর পৃষ্ঠার ডান কলামের উপরে ভার্টেক্স এক্সটেন্ডিং দেওয়া আছে। মানে আমরা বুঝতে পারলাম হলো ওই দ্বিতীয় নম্বর অঙ্গের অংশ বিশেষের আলোচনা এখানে শেষ। সাইড, টাইম, অর্থাৎ এই বাদ বাকি পৃষ্ঠাগুলোর মধ্যে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং, ঠিক আছে, এখানে এসে স্ট্যান্ডিং এসে শেষ হয়ে গেল। তাহলে আমরা পরে চলে যাই, এর পরবর্তীতে চলে এখানে যাই হলো 73 নম্বর পৃষ্ঠা। আমি বলেছিলাম হলো ব্যথার একটা ধরন থাকবে, চরিত্র মানে হলো ব্যথার সাথে যেগুলো কি একটা ধরন থাকবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি বোরিং। আমরা বোরিং এর পরে আমরা যাব হলো বার্নিং এ চলে যাবো। বার্নিং হলো
বার্নিং 176 নম্বর পৃষ্ঠাতে আছে হলো বার্নিং। আমরা 176 নম্বর পৃষ্ঠাতে গেলে দেখতে পাবো বার্নিং আছে। বার্নিং দেখেন, বার্নিং মানে জ্বালাকর ব্যথা। আগে ছিল হলো সাধারণ অঙ্গ, সাধারণ অঙ্গের অংশবিশেষ ছিল, শেষ স্টেনিং এ গিয়ে শেষ হয়েছে। এখন হলো আমাদের আসবে হলো চরিত্রগত অঙ্গ। চরিত্রগত অঙ্গ, এই চরিত্রগত অঙ্গের ভিতরে আমরা 176 নম্বর পৃষ্ঠাতে যাব হলো বার্নিং, জ্বালাকর ব্যথা। এই জ্বালাকর ব্যথার ভিতরে দেখেন, এখন প্রথমে কি হবে, অঙ্গের আলোচনা হবে। তারপরে অঙ্গের ভিতরে মানে প্রত্যেকটা কি থাকবে, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। অঙ্গের ভিতরে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং থাকবে, অঙ্গের অংশ বিশেষের ভিতরেও সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং থাকবে, চরিত্রের ভিতরেও চরিত্র সমগ্র অঙ্গের চরিত্রগত লক্ষণের মধ্যেও সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং থাকবে, এবং অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত লক্ষণের মধ্যেও সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং থাকবে। এখন কথা হলো চরিত্রের ভিতরে এসে, ধরেন আপনার সাধারণের ভিতরে প্রথমে অঙ্গের আলোচনা হবে, পরে গিয়ে সাব অঙ্গের আলোচনা হবে। আর চরিত্রের ভিতরে যেই চরিত্রগুলো আছে, বোরিং আছে, তারপরে হলো ব্রুইস্ট আছে, বার্নিং আছে, কাটিং আছে, স্টিচিং আছে, যেটাই থাক, যতগুলো রুব্রিকের চরিত্রের মধ্যে যতগুলো আলোচনা আছে, প্রথমে আগে চরিত্র আলোচনা করা হবে, চরিত্র দেওয়া হবে, চরিত্রের পরে প্রথমে অঙ্গের আলোচনা করা হবে, তারপরে সাব অঙ্গের আলোচনা করা হবে। প্রথমে অঙ্গ, তারপরে সাব অঙ্গের আলোচনা করা হবে। তাহলে চরিত্রগতের ভিতর দেখেন, চরিত্র এবং সাধারণের ভিতরে পার্থক্য হলো, প্রথমে হলো রুব্রিকের পরে অধ্যায় আলোচনা করা হবে, অধ্যায়ের পরে অর্থাৎ অঙ্গ আলোচনা করা হবে, অঙ্গের পরে সাব অঙ্গের আলোচনা হবে। আর চরিত্রগত আলোচনার মধ্যে প্রথমে চরিত্র আসবে। যেমন আমরা এখানে দেখতেছি হলো বার্নিং। বার্নিং, এই বার্নিং এর পরে প্রথমে অঙ্গের আলোচনা আসবে, অঙ্গ আগে, পুরা অঙ্গের আগে আলোচনা হবে, তারপরে হলো অঙ্গের অংশ বিশেষের আলোচনা। তাহলে প্রথমে অঙ্গ, তারপরে অঙ্গের অংশ বিশেষের আলোচনা হবে। এরকম ভাবেই প্রত্যেকটাই আলোচনা হবে, ধীরে ধীরে একটার পর একটা আলোচনা করা হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 থেকে 16 নম্বর স্তরে প্রথমে 1 দিয়ে শুরু হবে 16 নম্বরে গিয়ে শেষ হবে। দেখেন আসলে এই রুব্রিক গুলো জানলে আমাদের কিভাবে আমরা খুব দ্রুত রুব্রিক গুলো বের করতে পারি। দেখেন, কোনো ব্যক্তি যদি এসে বলে আমার মাথা ব্যথা, তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে মাথা ব্যথা মানে অধ্যায়ের শুরুতেই, অর্থাৎ 3 রুব্রিকের শুরুতেই পাওয়া যাবে মাথা ব্যথা মানে সম্পূর্ণ অঙ্গ, সাধারণ লক্ষণের অঙ্গ। তারপরে আরেকজন এসে বললো ভাই আমার কপালের ডান সাইডে কপালে ব্যথা, বাম সাইডে বিস্তৃত হয়, জ্বালাকর কপাল ব্যথা, জ্বালাকর কপাল ব্যথা ডান সাইড থেকে বাম সাইডে বিস্তৃত হয়। তাহলে এটা কিন্তু আমরা 16 নম্বরে চলে যাব। ঠিক আছে, আরেকজন এসে বলতেছে ভাই রোদ্রে গেলে মাথা ব্যথা করে, রোদ্রে গেলে কপাল ব্যথা করে। তাহলে কন্ডিশন, রোদ একটা কারণ বা শর্ত, রোদ্রে গেলেই হয়, না গেলে হয় না। রান্না করতে গেলেই সমস্যা হয়, না গেলে হয় না। পড়তে গেলেই মাথা ব্যথা করে, না পড়লে মাথা ব্যথা হয় না, কন্ডিশন মানে কারণ। তাহলে সাইড মানে 500, অর্থাৎ প্রথমে সমগ্র অঙ্গের তার 500 হয় না, সমগ্র অঙ্গ তো অঙ্গ। এরপর হলো টাইম, যে এই সমগ্র অঙ্গের টাইম অর্থাৎ কোন সময়, সেটা আগে আলোচনা করা হবে। তারপরে হলো কন্ডিশন, কারণ, তারপরে হলো স্ট্যান্ডিং, মানে এরকম ধারাবাহিকভাবে আলোচনা থাকবে। যখন স্ট্যান্ডিং অর্থাৎ সাধারণ অঙ্গের স্ট্যান্ডিং শেষ হয়ে যাবে, তারপরে হলো আমাকে যেতে হবে হলো অঙ্গের অংশ বিশেষের সাধারণ লক্ষণ। এর মধ্যে প্রথমে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং থাকবে এরকম ভাবে। তারপরে 3য় নম্বর হলো চরিত্রগত, সমগ্র অঙ্গের চরিত্রগত লক্ষণ। এখানেও আবার 4 প্রকার, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং শেষ হলে তারপরে আবার পরের আলোচনা আসবে হলো
অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত। ঠিক আছে, এখানে আবার কি আছে, সাইড, টাইম, কন্ডিশন, স্পেলিং আছে। অর্থাৎ এটা আমরা যারা পুরাতন, শ্রীকান্ত স্যারের মতো আমরা যারা পুরাতন আছি, আমাদের খুব দ্রুত বুঝে আসবে, কিন্তু আমরা যারা প্রবীণ, নতুন মাত্র আমরা যে পদ্ধতি পড়া শিখতেছি, আমাদের একটুখানি কষ্ট হবে। কিন্তু আমার এখানে স্ক্রিন সহজে রাখবেন, আপনারা পরবর্তীতে রেপার্টরি খুলে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পারবেন। এরপরে যদি না বুঝে আসে তাহলে একদিনই বুঝা হবে না, একদিনই বুঝে আসবে না, পরবর্তীতে কোনো একটা সময় অল্প অল্প করে হলে পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা এরপরে আলোচনায় চলে যাই। এরপরে আলোচনার মধ্যে মেইন যে আলোচনা সেটা হলো, যেহেতু আমরা মোটামুটি দেখলাম কোন জায়গায় কি পাওয়া যাবে সেটা আমরা দেখলাম, এরপরে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, কোথায় কি পাবো, রেপার্টরির ভিতরে কোথায় কি পাওয়া যায় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি মাত্র দুইটি কথা মনে রাখতে পারি তাহলে রেপার্টরিতে মানে যে জায়গায়, মানে কোন জায়গায় কি পাবো সেই জিনিসটা আমরা খুঁজে পাবো, বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। দেখুন, 1 নম্বর কথা, দুটি কথা মাত্র জানতে হবে। তার মধ্যে একটি মাত্র কথা হলো সমস্যা কি, অর্থাৎ রোগীর কষ্টটি কি, রোগী কোন কষ্ট নিয়ে আমাদের কাছে আসছে, সেই কষ্ট কি, তা বুঝলে রোগী কোন অধ্যায়ে তা বুঝতে কষ্ট হবে না। অর্থাৎ রুব্রিক কোন অধ্যায়ের ভিতরে খুঁজে পাওয়া যাবে, এই জিনিসটা বুঝতে দুইটা কথা আমাদের প্রয়োজন। আমরা যদি দুইটা কথা জানি তাহলে রুব্রিক কোন জায়গায় আছে, কোন অধ্যায়ের ভিতরে আছে, এটা আমরা খুঁজে পাবো। 1 নম্বর কথা হলো রুগী কোন কষ্ট নিয়ে আসছে, রুগী আমাদের কাছে আসছে এর কষ্টটা কি, কষ্টটা আমাদের বুঝতে হবে কি কষ্ট। যেমন ধরুন কোমরে ব্যথা, হাঁটার সময় কোমর ব্যথা করতেছে, রুগীর কষ্ট কি, কোমর ব্যথা, তাহলে কোমর কোথায় আছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে কষ্ট হবে। তাহলে পড়তে গেলে মাথা ব্যথা করে, তাহলে মাথা, রুগীর সমস্যা হলো মাথা ব্যথা, তাহলে মাথা কই পাওয়া যাবো, এটা কিন্তু আমরা জানি। খেতে গেলে দাঁত ব্যথা করে, হ্যাঁ, তাহলে এখানে কি ব্যথা করে, দাঁত, তাহলে দাঁত কোথায় পাওয়া যাবে, এই রুগীটা কই পাওয়া যাবে, অবশ্যই চিতের ভিতরে পাওয়া যাবে। পরবর্তী টাইম পাই স্লাইডগুলো দেখাচ্ছেন, 130 নম্বর সমস্যার শেষ কথা কি, রুগী একটা সমস্যা বলবে, সমস্যার পরে শেষে একটা কথা বলবে, শেষ কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রুব্রিকও খুঁজে পেতে সহজ হবে, খুঁজে পাবো আমরা। যেমন ঋতুস্রাবের সময় মাথা ব্যথা, ঋতুস্রাবের সময় মাথা ব্যথা, তাহলে এখানে কিন্তু শেষের কথাটা হলো মাথা ব্যথা। তাহলে আমাদের মাথা ব্যথার ভিতরে, মাথা ব্যথায় গেলে আমরা ঋতুস্রাবের সময় হয়, না পড়তে বসলে হয়, না ঘুমাইতে গেলে হয়, রান্না করতে হয়, না কখন হয়, এই জায়গায় গেলে, মাথার ভিতরে গেলে আমরা সবকিছু পেয়ে যাব। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো চর্ম। চর্ম অর্থাৎ একটি মাত্র কথা যদি আমরা জানি, একটি মাত্র কথা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের হাজার হাজার রুব্রিক বের করা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি, সেটা হলো আমাদের যদি স্কিন জনিত সার্বদৈহিক কোনো সমস্যা হয়, স্কিনে সার্বদৈহিক যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যাগুলো আমরা কোথায় পাবো, স্কিন ইরাপশনের ভিতরে গেলে আমরা পাবো। তাহলে আবারও বলতেছি, স্কিনে মানে উদ্ভিদজনিত কোনো সমস্যা যদি খুঁজতে চাই, সার্বদৈহিক যদি হয়, যদি সার্বদৈহিক উদ্ভিদজনিত কোনো সমস্যা যদি খুঁজতে চাই তাহলে স্কিন ইরাপশনের ভিতরে যেতে হবে। ইরাপশনের ভিতরে গেলে আমাদের যা প্রয়োজন আমরা এখানে সবগুলো খুঁজে পাবো। আর যদি অঙ্গের ভিতরে যদি কোনো ধরনের উদ্ভিদজনিত কোনো জিনিস খুঁজতে চাই, কোনো বিষয় খুঁজতে চাই, তাহলে ওই অঙ্গের ভিতরে গিয়ে ইরাপশন দিতে হবে। আবারও বলতেছি, যদি সার্বদৈহিক কোনো স্কিনের সমস্যাজনিত রুব্রিক খুঁজতে চাই তাহলে আমাদের স্কিন ইরাপশনের ভিতরে গিয়ে খুঁজতে হবে। আর যদি কোনো অঙ্গের ভিতরে যদি স্কিনের সমস্যা খুঁজতে চাই, স্কিনের উদ্ভিদজনিত কোনো সমস্যা খুঁজতে চাই তাহলে ওই অধ্যায়ের ভিতরে গিয়ে আমাদের ইরাপশনে যেতে হবে। যেমন পুরো শরীরে একজিমা, তাহলে কই পাবো, স্কিন ইরাপশনের ভিতরে গেলে পাবো। নাকে একজিমা কই পাবো, নোজ ইরাপশন। তারপরে হলো বুকে
ঘা পাসরা কই পাবো? চেস্ট ইরেপশন। চেস্ট ইরাপশনে পাবো। তারপরে হলো পায়ের তালুতে আমাদের কি ধরেন আপনার ফুসকুড়ি উঠছে বা যেটাই হোক আমরা কই পাবো? সোল ইরাপশন। ঠিক আছে, অর্থাৎ এখানে যেই অঙ্গ হবে ওই অঙ্গের ভিতরে গিয়ে আমাদের ইরাপশনে গেলে স্কিন জনিত যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদ গুলো পাওয়ার জন্য আমরা সরাসরি পাবো না। আমাদের যদি সার্বদৈহিক হয় স্কিন ইরাপশন, অঙ্গ হলে অঙ্গ ইরাপশন, সোজা কথা, গেলে আমরা খুঁজে পাবো। তারপরে হলো মল। মল, ঠিক আছে, এই মল আমরা কি পাবো? মল বের হলে কি কি জিনিস আমাদের লক্ষ্য করা যায়? একটা হলো প্রকৃতি, বর্ণ, গন্ধ, বার, সংখ্যা। এই কয়েকটা জিনিস হলো মলের সাথে সম্পর্ক। ঠিক আছে, এই কয়েকটা জিনিস যদি আমাদের প্রয়োজন হয়, যেমন মলের বর্ণ কি, কালার কি, তাহলে আমরা মল অর্থাৎ স্টুল অধ্যায়ের ভিতর গেলে আমরা এগুলো খুঁজে পাবো। ঠিক আছে, গন্ধ নাকি, গন্ধ এগুলো কই পাওয়া যাবে? কিন্তু এগুলো হলো মল, অর্থাৎ মলটা বের হওয়ার পরেই তো গন্ধ হবে। ঠিক আছে, না বের হলে গন্ধ হবে কিভাবে? সুতরাং এটা মলের সাথে সম্পর্ক। তাহলে অর্থাৎ মলের সাথে কি কি সম্পর্ক? প্রকৃতি, মলের প্রকৃতি, বর্ণ, গন্ধ, বার, সংখ্যা, এইগুলো হলো মলের সাথে সম্পর্ক। আর রেকটমের সাথে সম্পর্ক কি? রেকটম হলো পায়খানা, কষা, ডায়রিয়া, তারপরে হলো আপনার হেমোরাইড, তারপরে আছে হলো পায়খানার বেগ ইনভলেন্টারি। ঠিক আছে, পায়খানার বেগ ধরে রাখতে পারে না। এই সবগুলো হলো রেকটমের সাথে সম্পর্ক। ঠিক আছে, তারপরের অধ্যায়ে চলে যায় সালাম ভাই। প্রস্রাবেরও একই অবস্থা। প্রস্রাব বের হলে প্রস্রাবের প্রকৃতি, বর্ণ, গন্ধ, তলানি, ক্ষয়, এই কয়েকটা জিনিস হলো প্রস্রাবের সাথে সম্পর্ক। ঠিক আছে, তারপরে হলো বারবার প্রস্রাব হয়, প্রস্রাব করতে কষ্ট হয়। ঠিক আছে, এই সবগুলো আমরা কি পাবো? আমরা ব্লাডারের ভিতরে পাবো, ইউরেথ্রার ভিতরে আমরা এই সবগুলো পাবো। তারপরে হলো আমাদের ঘাম। ঘাম আমরা কোথায় পাবো? ঘাম রুগী পুরা শরীর ঘামায়, 134 নম্বর পৃষ্ঠা। রোগীর পুরা শরীর ঘামায়, মাথা ঘামে, পা ঘামে, চোখ ঘামে, নাক ঘামে, কান ঘামে, বুক ঘামে। আমরা কোন জায়গায় কোন ঘাম খুঁজবো? পারস্পিরেশন। আমি বলছিলাম হলো যে সারা শরীরের ঘাম। জি জি, সারা শরীরে ঘাম। তাহলে আমরা ঘাম কোথায় পাবো? একজন রুগী সারা শরীরে ঘামে, আর একজন রুগী নাক বেশি ঘামে, আর একজন রুগী পিঠ ঘামে, আর একজন রুগীর হাত ঘামে। জি বলেন। সেটাই। তাহলে আমরা কি যদি রুগীর যদি সার্বদৈহিক ঘাম হয়, তাহলে হলো পার্সপিরেশন, সার্বদৈহিকের সাথে সম্পর্ক। আর যদি রুগী কোনো সারা শরীরে ঘাম। জি স্যার, জি স্যার, সারা শরীরে ঘাম, পার্সপিরেশন। জি স্যার, ঠিক আছে স্যার। আর যদি অঙ্গে ঘাম হয়, যে কোনো অঙ্গে ঘাম হয়, তাহলে ওই অঙ্গের ভিতরে গিয়ে পার্সপিরেশনে গেলে আমরা পেয়ে যাব। তাহলে আমি কথাটা আবার একবার রিপিট করি, সেটা হলো যদি রুগীর সার্বদৈহিক ঘাম হয়, সার্বদৈহিক যদি ঘাম হয় পার্সপিরেশন, অঙ্গ যদি ঘাম হয় অঙ্গ পার্সপিরেশন। তারপরে হলো আমাদের আর একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো স্টমাক। স্টমাকের ভিতরে আমরা কি পাবো? স্টমাকের ভিতরে আমরা পাবো হলো রোগীর খাদ্যের ইচ্ছা অনিচ্ছা। দেখেন, এটা কিন্তু মনের ব্যাপার, এটা তো মাইন্ডে থাকার কথা। কিন্তু শুধুমাত্র রোগীর খাদ্যের ইচ্ছা অনিচ্ছা এবং মানুষের মুখ দিয়ে যা ঢোকে, মুখ দিয়ে যা বের হয়, এই সবগুলো রুব্রিক আমরা পাবো কোথায়? স্টমাক অধ্যায় দিতে পাবো। আমি আবারও বলতেছি, যেমন রুগী বমি বমি ভাব, বমি করে, কই পাবো আমরা? মাউথে। বমি তো মুখ দিয়ে করে, আমরা কি মাউথে পাবো? কখনোই কিন্তু আমরা এটা খুঁজে পাবো না। ঠিক আছে, এটা কই পাওয়া যাবে? এটা হলো স্টমাক অধ্যায় নৌসিয়াতে পাওয়া যাবে। তাহলে এবং রুগী
ডিম খাইতে পছন্দ, দেখেন পছন্দ মনের ব্যাপার, কিন্তু কই পাওয়া যাবে? মাইন্ডে? না, মাইন্ডে পাওয়া যাবে না, এটা স্টমাক ভিতরে পাওয়া যাবে। তাহলে আমি আবার একটু রিপিট করে নিচ্ছি। স্টমাকে হলো যে সমস্ত উদ্ভিদ পাওয়া যাবে তা হলো খাদ্যের ইচ্ছা অনিচ্ছা এবং মানুষের মুখ দিয়ে যা ঢোকে এবং মুখ দিয়ে যা বের হয় সবগুলো স্টমাক অধ্যায়ের ভিতরে পাওয়া যাবে। আমাদের সবগুলো খালি শুনলে হবে না, কিন্তু পরবর্তীতে বাসায় গিয়ে কথাগুলো ভালো করে রিপিট করে পড়তে হবে, কিন্তু জিনিসগুলো তাহলে খুব আমরা। সহজে বুঝে যাচ্ছে স্যার। এবং আমরা যদি বই বই আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের প্রথম হলো আমরা পড়া শিখতেছি, এর পরবর্তীতে আমরা একটা একটি অধ্যায় করে নিয়ে আলোচনা করবো, ওই সময় আমরা বিস্তৃত আলোচনা করবো। এখন শুধু জাস্ট আমরা রুল গুলো শিখে নেব, সবাই মনোযোগ দিয়ে আমরা শিখে নেব। যদি কেউ ঘুমান তাহলে কিন্তু 10 টাকা জরিমানা হয়ে যাবে। তাহলে তারপরে পাকস্থলী গেল, এরপরে যে জিনিসটা জানা দরকার, অর্থাৎ 138 নম্বর পৃষ্ঠা। আর দিয়ে চলে এসেছি স্যার। 138 পেয়েছেন? আচ্ছা, এটা ঠিক এর আছে। এর আগে আলোচনা করা হয়েছে, ওইটা আবার পুনরায় রিপিট আসছে আর কি। কিছু ঠিক আছে, ব্যতিক্রম রূপ স্যার। হ্যাঁ ওইটাই আর কি। তারপরে হলো আপনার মলের প্রকৃতি, এটা আলোচনা করা হয়েছে। ঘামের পরিমাণ, প্রকৃতির বর্ণ, এই যে এখন আসছে হলো ব্যতিক্রম আলোচনা আসছে। কিডনি পাথরি। সাইম ভাই 142 নম্বর পৃষ্ঠাটা একটু ওপেন করেন তো। ঠিক আছে, দেখেন এখানে দেখা গেছে ঘামের 142। পরিমাণ, প্রকৃতি, বর্ণ, গন্ধ, দাগ লাগা যে সময় হয় ইত্যাদি দেখবেন পার্সপিরেশন অধ্যায়ে। ঠিক আছে, ঘামে দুর্গন্ধ পাবেন, পার্সপিরেশন, অর্ডার, অফেন্সিভ। এখন হলো যে মানে এইগুলো ওই পার্সপিরেশন অধ্যায়ের ভিতরে আছে। আমরা জানি দুর্গন্ধ ঘাম হলো অর্ডার, বেশি গন্ধ হলো অফেন্সিভ আসে, অর্ডার অফেন্সিভ। ঠিক আছে, অর্থাৎ আমাদের ঘামের সাথে সম্পর্ক কি, ঘামটা দুর্গন্ধ হয় না কাপড়ে দাগ পড়ে, দুইটা জিনিস সম্পর্ক আছে। এই দুইটা জিনিস হলো, আমরা যদি ঘামে দুর্গন্ধ খুঁজতে চাই তাহলে আমাদের কই খুঁজতে হবে? পার্সপিরেশন, অর্ডার, অফেন্সিভ। এখন যদি রুগী এসে বলে ভাই আমার পুরো শরীরে ঘাম ঘাম হয়, ঘামটা ভাই এত বৃষ্টি দুর্গন্ধ, তাহলে আমরা কই পাবো? পার্সপিরেশন, অর্ডার, অফেন্সিভ গেলে আমরা পেয়ে যাবো। এখানে কিসের মতো গন্ধ? পচা ডিম, তারপরে ঘোড়ার প্রস্রাবের মতো, কিসের মতো, সবগুলো এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। আমরা যখন বিস্তারিত আলোচনা করবো তখন আমরা দেখে নেব। এরপরে বলা হয়েছে আর কোন অঙ্গের বিশেষ অংশ ঘাম হলে তা দেখতে হবে সেই অধ্যায়ের মধ্যে, যেমন মাথায় ঘাম, ওই যে এগুলো তো দেখলাম। এরপরে ভাই কিডনি পাথরি, কিডনিতে যে পাথর হয়, এই রূপগুলো আমরা কই পাবো ভাই? ইউরিন। ভাই কিডনিতে পাথর হয়, এই পাথর আমরা কই পাবো? অবশ্যই কিডনির ভিতরে পাওয়া যাবে নাকি? এটা কিন্তু রেপার্টরির ভিতরে এই রুব্রিকটা খুঁজে পাওয়া যাবে না। পাথর কিডনিতে হয়েছে ঠিক আছে, কিন্তু এই রুব্রিকটা আমরা কিডনিতে খুঁজে পাবো না। হ্যাঁ, আমাদের খুঁজতে হবে হলো ইউরিন। ঠিক আছে, ইউরিন, সেডিমেন্ট, রেনাল ক্যালকুলি। ঠিক আছে, এখানে গেলে আমাদের কিডনি পাথরিটা খুঁজে পাবো। স্বপ্ন দোষ, স্বপ্ন তো রাত্রি হয় আর রাত্র ঘুমের মধ্যেই হয়, তাহলে তো আমরা এটা কই খুঁজে পাবো? এখানে দেখেন পাওয়া আছে, দেওয়া আছে জেনেটালিয়া, তারপরে কি সেমিনাল, ইমোশন, নাইট। এখানে গেলেই আপনি পাবেন। এখন কি স্বপ্নে কাউরে দেখেই কি স্বপ্ন দোষ হইলো, না না দেখেই হইলো, স্পর্শ করে হইলো, স্পর্শ ছাড়াই হইলো, ইলেকশন হয়ে হইলো, না কি হইলো, সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে হলো ব্যথাযুক্ত ঋতুস্রাব। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো বগলের দুর্গন্ধ ঘাম। ঠিক আছে, বগলের দুর্গন্ধ ঘাম, পার্সপিরেশন, এক্সিলা, অফেন্সিভ, এখানে আমরা পাবো। আর যদি ঘামের দাগ পড়ে, ঘামে কাপড়ে দাগ পড়ে, তাহলে কই পাবো? পার্সপিরেশন, তারপরে স্টেইন দা লাইন, এখানে গেলে আমরা খুঁজে পাবো। তারপরে হলো এখানে একটা সুন্দর একটা কথা আছে, সেটা হলো যেখানে সার্বজনীন লক্ষণ পাবো সেখানে সার্বজনীন বৃদ্ধি পাওয়া পাই, এমন খাবারও পাবো। মানে যেটা করলে পুরা সার্বজনীন লক্ষণ পাওয়া যাবে, সেখানে কোনো খাবার খাইলে সার্বজনীন বৃদ্ধি হয়, যে জিনিসটা পাওয়া যাবে। এগুলো আমরা ভালো করে দেখি।
তারপরে আমরা যাব হলো 146 নাম্বার পেজে। ঘুমের মধ্যে কথা বলে, রুগী ঘুমের মধ্যে কথা বলে, কই পাবো আমরা? রুগী ঘুমের মধ্যে কথা বলে, দেখেন এখানে দেওয়া আছে হলো কথা বলে কে? কথা বলে কিন্তু মন। মানুষ ঘুমায় কিন্তু মন কিন্তু ঘুমায় না। আর কথাটা বলে কি? মন। সুতরাং এটা কই পাওয়া যাবে? মাইন্ডে। মাইন্ড টকিং স্লিপিং, মাইন্ড টকিং স্লিপিং, এখানে গেলে পাবো। স্বরভঙ্গ পাবো কোথায়? স্বরভঙ্গ, গলা বসে যায়, ঠিক আছে। এটা পাবো হলো মাইন্ড, ল্যারিংস এন্ড ট্রাকিয়া, ভয়েস, এখানে গেলে আমরা খুঁজে পাবো। এরপরে 48 নম্বর পৃষ্ঠায় চলে যায়। সায়েম ভাই, স্যার 48 আছে স্যার। 48 এখানে হলো আমরা দেখলাম রেপার্টরিতে আমরা তখনই খুব ভালো করতে পারবো, রেপার্টরি থেকে আমরা তখনই খুব দ্রুত রুব্রিক গুলো খুঁজে বের করতে পারবো যদি আমাদের সাব রুব্রিক, মেন রুব্রিক এবং সাব রুব্রিক গুলো ভালোভাবে জানা থাকে। কারণ রুব্রিক এবং সাব রুব্রিক যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কখনোই রেপার্টরিতে খুব দ্রুত রুব্রিক খুঁজে বের করতে পারবো না। সুতরাং আমাদের কি করতে হবে? সাব রুব্রিক গুলো খুব দ্রুত আয়ত্ত করে নিতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে অধ্যায় অনুযায়ী আলোচনা করব, সেই অধ্যায়ের ভিতরে যে অধ্যায় আলোচনা থাকবে, ঠিক আছে, ওই অধ্যায়ের একদম A to Z কতগুলো রুব্রিক আছে, সাব রুব্রিক কি আছে, ঠিক আছে, সবগুলো নিয়েই একদম ঘরোয়া ভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এখন কেউ জটিল প্রশ্ন করবেন, জটিল প্রশ্ন